ক্লাস 12 সেমিস্টার 3 ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং যেহেতু আর কিছুদিন পর থেকেই তোমাদের পরীক্ষা, তোমাদের প্রস্তুতি এখন চরম পর্যায়ে। মানে তোমরা খুব ভালোভাবে এমসিকিউর জন্য প্রস্তুত হচ্ছ, এটাই এক্সপেক্টেড। আর আমিও আমার ইংরেজি সিলেবাস শেষ করে দিয়েছি, এই জন্য আমিও খুব মানসিক তৃপ্তির মধ্যে রয়েছি। আগে থেকে এমসিকিউ প্র্যাকটিস করছো, খুব ভালো কথা। যারা আগে থেকে করোনি তাদেরকেও বলছি চিন্তার কোনো কারণ নেই। এবারে প্রথম এমসিকিউ বেসড এক্সাম কাউন্সিল থেকে, মানে কাউন্সিলের প্রশ্নে এমসিকিউ বেসড এক্সাম প্রথমে চালু হবে, কাজে খুব একটা কঠিন প্রশ্ন আমরা কেউ এক্সপেক্ট করছি না, প্রশ্ন ভালোই হবে। তোমরা কাউন্সিলের টেক্সট বুকটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে খুঁটিয়ে পড়ো এবং প্রত্যেকের কাছেই কিছু না কিছু রেফারেন্স এবং সহায়িকা আছে, সেগুলোকে একটু মানে সেগুলোর এমসিকিউ পোর্শনগুলোকে একটু ভালো করে দেখে। তো কাউন্সিলের প্রশ্নপত্র এবারে প্রথমবারের জন্য পরীক্ষাতে যাচ্ছে এবং কাউন্সিল তার প্রত্যেকটি টপিকের শেষেই বেশ কিছু এমসিকিউ এবং বড় প্রশ্ন সাজেস্ট করেছে। এক্সপেক্টেড যে ওই কাউন্সিল যে এমসিকিউগুলো সাজেস্ট করেছে তার থেকে 20% তোমরা পাবে, মানে তোমাদের যা এমসিকিউ প্রশ্ন হবে তার 20% ওই বইগুলো থেকেই পাওয়া উচিত। কারণ যেহেতু এবারে প্রথমবারের জন্য এই প্রশ্নটা হবে এবং কাউন্সিল যেগুলো সাজেস্ট করেছে তার মধ্যে কিছু অবশ্যই থাকবে। ইনফ্যাক্ট আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি এমসিকিউ ফ্রম টেক্সট বুক, টেক্সট বইয়ের এমসিকিউগুলোই আমরা করব। চলো ঝট করে একবার দেখে নিই যে কি আছে আমাদের এই টেক্সট বইয়ের এমসিকিউর মধ্যে। আমাদেরকে গত বছরে কাউন্সিল থেকে এই বইটা দেওয়া হয়েছিল, এই রিলম অফ ইংলিশ সিলেকশন প্রোজ পোয়েট্রি আর প্লে, এই যে বইটি। এবং এবছরে যেহেতু সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে, এবছরে যারা 11-এ উঠেছে তাদের 11-12-এর জন্য একত্রে এই বইটি দেওয়া হয়েছে, রিলম অফ ইংলিশ সিলেকশন প্রোজ পোয়েট্রি আর প্লে। ওই একই বই, খালি গত বছরের তুলনায় এবছরে যেহেতু সিলেবাসটা চেঞ্জ হয়েছে সেই পরিবর্তিত সিলেবাসে এই নতুন বইটা দেওয়া হয়েছে। গত বছরের বইয়েতে খুব তাড়াহুড়ো করেই এই সিলেবাসটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, 2 বা 3টে করে এমসিকিউ সাজেস্ট করা ছিল প্রতিটা টপিকের শেষে। এবছরের বইটাতে এতেও যে খুব একটা বেশি আছে তা না, তবে 2-3টে জায়গায় 6-7টা করে এমসিকিউ আছে, বেশ কিছু বড় প্রশ্নও আছে। বড় প্রশ্ন আমাদের যেটা সেমিস্টার 4 তার জন্য ইম্পর্টেন্ট। যাই হোক এমসিকিউ এই বইটাতে একটু বেশি আসে এবং এই বইটা তোমরা পাওনি, অনেকেই হয়তো সংগ্রহ করে নিয়েছো, কিন্তু এই বইটা তোমাদেরকে স্কুল থেকে প্রোভাইড করা হয়নি। তার বদলে যেটা তোমাদের নতুন অ্যাডিশন হয়েছে তার যে একটা কপি এসছে সেটাই তোমাদেরকে দেওয়া হয়েছে। যাই হোক এই দুটো বইয়েতে যে এমসিকিউগুলো দেওয়া আছে, বিশেষ করে পুরনো বইটা যেটা দেওয়া আছে, নতুন বইতে সেগুলোকেই দেওয়া আছে, প্লাস আরও কিছু এক্সট্রা দেওয়া আছে, 2-1টা হয়তো রাখা হয়নি। দুটো বই থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে চট করে আমরা একবার দেখে নিই এবং আমি এক্সপেক্ট করছি যে এর মধ্যে বেশ কিছু তোমরা পেয়ে। নাইট ট্রেন অ্যাট দেউলিতে পুরনো বইয়েতে 3টে এমসিকিউ দেওয়া আছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। Number 1, where does the narrator meet the young girl in the story? On a crowded bus stop, in a bustling marketplace, on the railway platform at Deoli, in a quiet park. আমরা জানি উত্তরটা সি হবে, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। এরকম 4টে করে অপশান দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা তোমাকে প্রশ্নপত্রে চুজ করতে হবে এবং তারপরে যে এমসিকিউর যে অ্যান্সার স্ক্রিপ্ট সেখানে গিয়ে তোমাকে বক্সটা ফিল করতে হবে, খেয়াল রেখো। ওকে। নাম্বার 2, হোয়াট ইজ দ্য ন্যারেটার ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়ং গার্ল? ইয়ং গার্ল বাই সেই অল্প বয়সী মেয়েটির কোন বিষয়ে ন্যারেটার খুব আকৃষ্ট হয়েছিল? এতে দেওয়া আছে হার ব্রাইট অ্যান্ড চিয়ারফুল পার্সোনালিটি, বিতে হার লাউড অ্যান্ড অ্যাসার্টিভ ভয়েস, সিতে হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, ডিতে হার এক্সপেন্সিভ অ্যান্ড কালারফুল ক্লোথস। এর উত্তরটা হবে সি, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। নাম্বার 3-এ দেওয়া আছে হোয়াট ডাজ দ্য ন্যারেটার রিপিটেড ভিজিটস টু দেউলি স্টেশন সাজেস্ট? দেউলিতে ন্যারেটার বারবার করে কেন আসতো, তার মাধ্যমে কি বোঝানো হয়েছে? A, he needs to catch a train there frequently. B, he enjoys the scenery of the place. C, he hopes to meet the girl again. And D, he has business dealings in the town. আমরা জানি উত্তরটা হবে সি, হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেন। ওকে, চলো নতুন বইতে যে এমসিকিউগুলো সাজেস্ট করা আছে সেগুলো একবার দেখে নিই। এখানে প্রথমেরটা আমরা আগেই করেছি, হোয়ার ডাজ দ্য ন্যারেটার মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্মের দেউলি, এটা অলরেডি পুরনো বইতেই আছে। এখানে 2 নম্বরতে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, দ্য গার্ল ওয়াজ সেলিং নিয়ে ডট দেওয়া আছে, উত্তর দেওয়া আছে প্লাস্টিক বাকেটস, কেন বাস্কেটস, আয়রন বাকেলস,
ফ্লাওয়ার পটস, উত্তরটা হচ্ছে কেন বাস্কেট। এই মেয়েটি কিছু বেতের তৈরি ঝুড়ি বিক্রি করছিল। নাম্বার 3 এতে দেওয়া আছে, এতে এ ন্যারেটার্স গেম উইল বি স্পয়েলড, বিতে দ্য ন্যারেটার উইল নেভার ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি। নিয়ে 4টে অপশান দেওয়া আছে, এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, বিতে দেওয়া আছে এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, সিতে দেওয়া আছে এ অ্যান্ড বি আর বোথ ট্রু, ডিতে দেওয়া আছে এ অ্যান্ড বি আর বোথ ফলস। আমরা আগে তোমাদেরকে বলেছি যে এই ধরনের যে যেখান থেকে চুজিং থাকে সেখানেতে হয় বোথ ট্রু বা বোথ ফলস, এর মধ্যেই উত্তরটা সাধারণত লুকিয়ে থাকে। যেমন এখানেতে দ্য ন্যারেটার্স গেম উইল বি স্পয়েলড, আর বিতে দেওয়া আছে দ্য ন্যারেটার উইল নেভার ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি। ন্যারেটারের এই যে দেউলিতে আসার যে এই খেলাটা সেটা ভেঙে যাবে, সেই জন্য ন্যারেটার কোনোদিনই দেউলিতে নামেননি। আমরা জানি এই কথাটা সত্যি, কাজেই এ অ্যান্ড বি আর বোথ ট্রু, যেটা আছে সি এতে, সেই উত্তরটা হবে। ওকে, নাম্বার 4 ম্যাচ দ্য ক্যারেক্টার্স উইথ দেয়ার ডেসক্রিপশান। এখানে কিছু ক্যারেক্টার আছে এবং তাদের ডেসক্রিপশানগুলোকে ম্যাচ করতে হবে এবং নিচেতে উত্তরগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। এখানে যে ম্যাচিংটা রয়েছে সেখানে একদিকে এ এবং অন্যদিকে বি দেওয়া আছে। এতে নাম্বার 1-এ রয়েছে দ্য স্টেশন মাস্টার, নাম্বার 2-এ দ্য ওনার অফ দ্য টি স্টল, নাম্বার 3-তে দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার, নাম্বার 4 দ্য নিউ স্টেশন মাস্টার। এর উল্টো দিকে দেওয়া আছে মানে বি সাইডে, এতে কুড রিমেম্বার দ্য গার্ল, বিতে ওয়াজ নট প্লিজড উইথ দ্য ন্যারেটার্স ভিজিট, সিতে হ্যাড জয়েন্ড রিসেন্টলি, ডিতে ইনস্ট্রাক্টেড দ্য ন্যারেটার টু বোর্ড দ্য ট্রেন। আমি তোমাদেরকে এগুলোর সমস্ত পিডিএফ শেয়ার করে দেবো, আমি এখানে বলছি তো, কাজেই মানে আশা করছি তোমাদের কাছে বইটা রয়েছে, আমি বলছি তোমরা একবার চেক করে নিচ্ছ, কিন্তু এবার ঠিকঠাক উত্তরগুলো করো, মানে তাড়াহুড়ো করতে গিয়ে আবার ভুল করো না, ঠিক আছে? আমি তোমাদেরকে একদম যেটা উত্তর হবে সেটাই বলে দিচ্ছি। এখানে এর নাম্বার 1-এ দেওয়া আছে দ্য স্টেশন মাস্টার, উত্তরটা হবে ইনস্ট্রাক্টেড দ্য ন্যারেটার টু বোর্ড দ্য ট্রেন। দ্য ওনার অফ দ্য টি স্টল could remember the girl, the narrator's grandmother was not pleased with the narrator's visit, the new station master had joined recently। এই সিকোয়েন্সটা ঠিক মতো সাজিয়ে আছে বিতে, 1-এরটা ডি, 2-এরটা এ, 3-এরটা বি, 4-এরটা সি, সেই উত্তরটা হবে। 5-এ দেওয়া আছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন প্রপার সিকোয়েন্স। The train would reach Deoli at about 5 in the morning. Number 2, a girl came down the platform selling basket. Number 3, a kettle was boiling over on a small fire. Number 4, do you want to buy the basket? এটা এক্স্যাক্টলি এরকমভাবেই সিকোয়েন্সটা আছে, কাজে এই উত্তরটাই হবে নাম্বার 1, 2, 3, 4, এটা আছে সিতে, এর অ্যান্সারটা হবে সি, যেটা 1, 2, 3, 4 এই সিকোয়েন্সটাই কিন্তু অ্যারেঞ্জমেন্টে আছে। ওকে, এটা নাইট ট্রেনের দেউলিতে হলো। স্ট্রং রুটসে পুরোনো বইয়ে কী আছে একবার দেখে নিই। স্ট্রং রুটসে নাম্বার 1-এ আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্র্যাক্ট। এতে আছে ইট রেফার্স টু দ্য অথার্স ফ্যামিলি ট্রি। বিতে আছে ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড। সিতে আছে ইট ডেসক্রাইবস দ্য স্ট্রং ট্রিজ নিয়ার হিজ চাইল্ডহুড হোম। ডিতে আছে ইট ফোরশ্যাডোজ দ্য অথার্স ফিউচার অ্যাক্টিভিটিজ। উত্তরটা হবে যেটা বি আছে, ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড। নাম্বার 2-এ আছে হুইজ জয়নাল আবেদিন ইন দ্য এক্সট্র্যাক্ট। আমরা জানি জয়নাল আবেদিন হচ্ছে আব্দুল কালামের বাবা, সেই উত্তরটা আছে দেখো সিএ দ্য অথার্স ফাদার, এটাই হবে উত্তর। আর বাকি এ ক্লোজ ফ্রেন্ড অফ দ্য অথার্স ফাদার, দ্য অথার্স গ্র্যান্ডফাদার, এ টিচার অফ দ্য অথার, এগুলো হবে না, হবে সি দ্য অথার্স ফাদার। নাম্বার 3, হোয়াট লেসন ডাজ দ্য অথার লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ডস অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস। ট্রাভেল এবং সাফারিং বিষয়ে লেখক কি জানতে পেরেছিল তার বাবার কথা থেকে? এতে আছে টু অ্যাভয়েড ডিফিকাল্টিজ অ্যাট অল কস্ট। বিতে আছে টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। সিতে আছে টু রিলে অন আদার্স ফর হেল্প ডিউরিং ডিফিকাল্ট টাইমস। ডিতে আছে টু ব্লেম গড ফর মিসফরচুন। উত্তরটা হবে, উত্তরটা একটু কনফিউজিং, কারণ 2 আর 3টা অনেকটাই কাছাকাছি এবং টেক্সটটা পড়লে মনে হয় যে 3-এরটাও হওয়ার চান্স রয়েছে। 3-এ আছে টু রিলে অন আদার্স ফর হেল্প ডিউরিং ডিফিকাল্ট টাইমস, আর 2-এ আছে টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। কিন্তু যে জায়গাটা এটা আছে তার প্রথম পার্টটা পড়লে দেখবে উত্তরটা হবে বি, টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। ওকে, ভালো করে খেয়াল রেখো। এটাই নতুন বইয়েতে স্ট্রং রুটস থেকে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল সেটাও দেওয়া আছে, জয়নাল আবেদিনটাও দেওয়া আছে। ওই মানে প্রথম যে 3টে প্রশ্ন পড়লাম এই 3টে এখানে দেওয়া আছে, প্লাস আরও 2টো
প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে ম্যাচিং, ম্যাচ দ্য ফলোয়িং অ্যাসপেক্টস অফ স্ট্রং রুটস উইথ দেয়ার করসপন্ডিং ডেসক্রিপশন। ওয়ানে আছে জয়নাল আবেদিন এবং কলাম বিতে এতে কালামস ফাদার এ ম্যান অফ উইজডম, রাইট। নাম্বার 2 আসিয়া আম্মা, বিতে আছে কালামস মাদার নোন ফর আর জেনারোসিটি, সেটাও ঠিক। নাম্বার 3 পক্ষীলক্ষ্মণ শাস্ত্রী। নাম্বার সিতে দেওয়া আছে হিন্দু প্রিস্ট অ্যান্ড ফ্রেন্ড অফ জয়নাল আবেদিন, রাইট। নাম্বার 4 রামেশ্বরম, ডিতে আছে কালামস হোমটাউন রিফ্লেক্টিং রিলিজিয়াস হারমোনি, এটাও রাইট। কাজেই এই সিকোয়েন্সটা ঠিকমতো দেওয়া আছে, একদম এতেই দেওয়া আছে। নাম্বার 1A, নাম্বার 2B, নাম্বার 3C, নাম্বার 4D। এরকম যখন কলামগুলোকে করবে এবং তারপরে যখন ম্যাচ করবে খুব ভালো করে কিন্তু খেয়াল করে প্রশ্নের উত্তরগুলো দেখবে। যাই হোক, এখানে 4-এর এটাই হবে রাইট অ্যান্সার। 5-এ দেওয়া আছে রিজন এবং অ্যাসারশান, তাদের সেই রিজন আর অ্যাসারশান মানে কী কারণ এবং কী ঘটনাটা ঘটেছিল এই রকমই একটা বিশ্লেষণ তোমাদেরকে দেওয়া হবে এবং তারপরে অপশান থেকে তোমাদেরকে রাইট অ্যান্সার বের করতে হবে। রিজন দেওয়া আছে কালামস ফাদার বিলিভ দ্যাট প্রেয়ার প্রোভাইডস মেন্টাল পিস অ্যান্ড হেল্পস ট্রান্সেন্ড দ্য বডি। আর অ্যাসারশন হচ্ছে প্রেয়ার ইজ এসেন্সিয়াল ফর ওভারকামিং লাইফ চ্যালেঞ্জেস অ্যাকর্ডিং টু স্ট্রং রুট। রিজনে কী দেওয়া আছে, কালামের বাবা বিশ্বাস করতে যে প্রেয়ার বা প্রার্থনা মানসিক শান্তি দেয় এবং মানুষকে শরীর ছাপিয়ে একটা অন্য জগৎকে খুঁজে পেতে সাহায্য করে। আর অ্যাসারশনে দেওয়া আছে প্রেয়ার ইজ এসেন্সিয়াল ফর ওভারকামিং লাইফ চ্যালেঞ্জেস অ্যাকর্ডিং টু স্ট্রং রুটস। প্রেয়ার বা প্রার্থনা জীবনের বিভিন্ন রকম যে প্রতিবন্ধকতা সেগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করে। একদম দুটোই ঠিক। কাজেই অপশান এতে আছে বোথ রিজন অ্যান্ড অ্যাসারশন আর ট্রু অ্যান্ড রিজন এক্সপ্লেন অ্যাসারশন, এটাই হবে অ্যান্সার, মানে পরেরগুলো যাওয়ার দরকারই নেই। চলো এরপরে দ্য বেট থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলোকে একবার দেখে নিই। আমাদের পুরনো বইতে দ্য বেট নাই, আমাদের দ্য বেটটা নতুন এইবারই দেওয়া হয়েছে, নতুন বইতেই আছে, যেটা তোমরা সাপ্লিমেন্টারি বই পেয়েছো তাতে দেওয়া আছে দ্য বেটটা, সেখানে এই প্রশ্নগুলোই আছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি? লাভ অ্যান্ড ম্যারেজ, ক্যাপিটাল পানিশমেন্ট, দ্য স্টক মার্কেট, লিটারেচার অ্যান্ড ফিলোসফি। আমরা জানি ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড সে বিষয় নিয়েই কথা হচ্ছিল, সেটা আছে বিতে, উত্তরটা হবে ক্যাপিটাল পানিশমেন্ট। নাম্বার 2, হাউ লং ওয়াজ দ্য লয়ার সাপোজ টু স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট? সেই নির্জন ঘরেতে কতদিন লয়ার থাকবে বলে সেই বাজিটা হয়েছিল? আমরা জানি 15 বছর সেই বাজিটা হয়েছিল। দেখো এতে আছে 10 ইয়ার্স, বিতে আছে 15 ইয়ার্স, সিতে আছে 20 ইয়ার্স, ডিতে আছে 5 ইয়ার্স, উত্তরটা হবে বি 15 ইয়ার্স। নাম্বার 3তে একটা অ্যাসারশন রিজন দিয়েছে। অ্যাসারশন হচ্ছে দ্য লয়ার লেফট হিজ কনফাইনমেন্ট বিফোর দ্য বেট এন্ডেড। এই বাজিটা শেষ হওয়ার আগেই লয়ার তার সেই নির্জন যে বন্দি জীবন সেখান থেকে সে বেরিয়ে গেছিলো বা পালিয়ে গেছিলো। রিজন, হি রিয়েলাইজ দ্যাট মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়ার মিনিংলেস, কারণ সে বুঝতে পেরেছিল এই পার্থিব আনন্দ এবং এই সম্পত্তি এগুলোর কোনো অর্থ নেই। দুটোই ঠিক, মানে যেটা অ্যাসারশন এবং যেটা রিজন দুটোর মধ্যে ম্যাচ করছে, এক্স্যাক্টলি তাই হচ্ছে। এটা হবে এতেই দেওয়া আছে বোথ এ অ্যান্ড আর, মানে অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ রিজনটা অ্যাসারশনকে এক্সপ্লেন করছে, এই প্রথমেরটাই হবে। নম্বরে আরও একটা অ্যাসারশনের রিজনের উদাহরণ দেওয়া আছে। দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড হোয়েন দ্য লয়ার লেফট আর্লি। ব্যাংকার খুব শান্তি পেয়েছিল যখন এই লয়ার আগেই সেই বেডটা বা বাজিটা ভেঙে চলে গেছিলো। রিজন আছে দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলদি বাই দ্য এন্ড অফ দ্য 15 ইয়ার্স অ্যান্ড ওয়াজ রেডি টু পে। তার কারণ হচ্ছে এখানে দেওয়া আছে দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলদি, ব্যাংকার খুব বড়লোক হয়ে গেছিলো এবং 15 বছর পরে সে অর্থ দিতে রাজি ছিল, কিন্তু আমরা জানি ব্যাংকার ধীরে ধীরে গরিব হয়ে এসেছিলো এবং 15 বছর পরে সে অর্থ দিতে রাজি আর ছিল না। এতে আছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, না। বিতে বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাও ঠিক না। সিতে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটা ঠিক, কারণ এ দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড হোয়েন দ্য লয়ার লেফট আর্লি, এটা ট্রুই, এবং রিজন দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলদি বাই দ্য এন্ড অফ 15 ইয়ার্স অ্যান্ড ওয়াজ রেডি টু পে, এটা ফলস। কাজেই সি এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটাই ঠিক, এবং ডিতে আছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, এটাও ভুল। কাজেই সি, চারেরটা হবে সি অ্যান্সার। 5 নম্বরে একটা ম্যাচিং দেওয়া আছে, কলাম এ এবং কলাম বির ম্যাচিং। নাম্বার 1-এ আছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, কলাম বিতে দিকে আছে ডিবেট ওভার ক্যাপিটাল পানিশমেন্ট ভার্সেস লাইফ ইমপ্রিজনমেন্ট, এক্স্যাক্টলি মিলে গেছে। নাম্বার 2-এ আছে ফ্রিডম অ্যান্ড ইমপ্রিজনমেন্ট, কলাম বিতে আছে লয়ার ফ্রিজ হিমসেলফ ফ্রম মেটেরিয়াল ডিজায়ার্স, এটাও মিলে গেছে। নাম্বার 3-তে আছে গ্রিড, এবং এখানে ডিতে দেওয়া আছে, এটা ডি হবে না, ওটা সি হবে, ব্যাংকার্স অবসেশন উইথ মানি, এবং
4 দেওয়া আছে উইজডম, লয়ার্স রিয়েলাইজেশন অফ লাইফস ফিউটিলিটি। এক্স্যাক্টলি ম্যাচিংটা করেই দেওয়া আছে, কিন্তু এখানেতে কলাম বিতে পরপর দুটো ডি পড়েছে, পরপর দুটো ডি হবে না, ওটা একটা হবে সি এবং তারপর একটা ডি, কাজে উত্তরটা হবে এতেই আছে 1A 2B 3C 4D, এই 1 নম্বরটাই হবে উত্তর। ওকে, তাহলে এই হলো 3টে প্রশ্ন থেকে। চলো এরপরে পোয়েট্রিগুলো দেখে নিই। আবার ক্যাসুয়ারিনা ট্রির উপরে পুরনো বইয়ে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। নাম্বার 1, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এতে আছে এ গার্ডেনার টেন্ডিং দ্য ক্যাসিউরিনা ট্রি, বিতে এ বার্ড সিঙ্গিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, সিতে এ পার্সন রেমনিশিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, ডি এ ট্রাভেলার অ্যাডমায়ারিং দ্য বিউটি অফ দ্য ট্রি। আমরা জানি এখানে কবি তার স্মৃতিরোমন্থন করছেন, কাজেই উত্তরটা হবে সি, এ পার্সন রেমিনিশিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, এটা হবে সঠিক উত্তর। নাম্বার 2, হোয়াট ফিলিংস ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাসিউরিনা ট্রি? এ ফিয়ার অ্যান্ড ডেঞ্জার, বি ইনডিফারেন্স অ্যান্ড বোরডম, সি কমফোর্ট সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ, ডি লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। আমরা জানি উত্তরটা হচ্ছে সি, কমফোর্ট সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। তার একটা শান্তি, তার পুরনো দিনের কিছু আনন্দময় স্মৃতি এবং একটা সিকিউরিটি, এই বোধটাই কবি তরু দত্তের ছিল, কাজেই উত্তরটা হবে সি, কমফোর্ট সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরি। নাম্বার সি, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসিউরিনা ট্রি? এ অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল, বি সার্কাস্টিক অ্যান্ড মকিং, সি বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, ডি প্লেফুল অ্যান্ড লাইট হার্টেড। এটা হবে সি, বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। কিছু দুঃখ এবং আনন্দময় পুরনো দিনের স্মৃতি, সেটা আছে সিতে, কাজে উত্তরটা হবে বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। ওকে, চলো নতুন বইতে আবার ক্যাসিউরিনা ট্রির উপরে কী কী প্রশ্ন আছে একবার দেখে নিই। নাম্বার 1, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন হোয়েন সি সেজ বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল? এতে আছে দ্য ট্রি রিমাইন্ডস হার অফ চাইল্ডহুড ফ্রেন্ডস অ্যান্ড মেমোরিজ, বি দ্য ট্রি হ্যাজ চেঞ্জ উইথ টাইম, সি সি ডিসলাইকস দ্য ট্রি ইন দ্য প্রেজেন্ট, ডি দ্য পোয়েটস ফ্রেন্ডস ডিসলাইক দ্য ট্রি। উত্তর হবে এ, দ্য ট্রি রিমাইন্ডস হার অফ চাইল্ডহুড ফ্রেন্ডস অ্যান্ড মেমোরিজ। ওকে, নাম্বার 2, অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশনে আছে দ্য পোয়েট হিয়ার্স দ্য ট্রিজ ডার্জ লাইক মারমার ইন ফরেন ল্যান্ডস, রিজন তাতে আছে দ্য সাউন্ড রিমাইন্ডস হার অফ দ্য ফ্রেন্ডস সি লস্ট ইন চাইল্ডহুড। দুটোই সঠিক, কাজে একদম 1 নম্বরই দেখো উত্তর দেওয়া আছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অর্থাৎ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। রিজনটা অ্যাসারশনকে ম্যাচ করছে, উত্তরটা হবে এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে। নাম্বার 3তে দেওয়া আছে অ্যারেঞ্জ দিস ফিলিংস ইন দ্য অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য পোয়েম। এ নস্টালজিয়া ফর চাইল্ডহুড কোম্পানিজ, বি রেভারেন্স ফর দ্য ট্রিজ ন্যাচারাল বিউটি, সি গ্রিপ ফর লাভড ওয়ান্স নাও গন, ডি এ ডিজায়ার টু ইমর্টালাইজ দ্য ট্রি থ্রু ভার্স। এখানে অ্যারেঞ্জমেন্টটা হবে, প্রথমে আছে কবি গাছটির ন্যাচারাল বিউটিকে তিনি প্রশংসা করছেন, তারপরে তিনি তার চাইল্ডহুড মেমোরিজ, চাইল্ডহুড কম্প্যানিয়ন্স, তাদের ব্যাপারে তিনি স্মৃতি মেদুর হয়ে যাচ্ছেন, এবং তারপরে আছে গ্রিপ ফর লাভড ওয়ান্স নাও গন, এবং শেষে হবে ডিজায়ার টু ইমর্টালাইজ দ্য ট্রি থ্রু ভার্স। কাজেই অ্যান্সার মানে সিকোয়েন্সটা হবে BACD, এবং সেটা অপশানের এতেই আছে BACD। কাজেই 3এরটা যেটা এ সেটা হবে রাইট অ্যান্সার। ডিতে আছে একটা কেস, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসিউরিনা টু মাই সোল। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু দিস লাইন্স রিভিল অ্যাবাউট দ্য স্পিকারস ইমোশনাল কানেকশন টু দ্য ট্রি? A, the speaker only admires the tree for its grand physical appearance. B, the speaker values the tree more for personal memories and emotional ties than its physical beauty. C, the speaker finds the tree unremarkable and not worth mentioning. D, the speaker is detached and indifferent to the tree's presence. এখানে যেটা বি সেটা হবে রাইট অ্যান্সার, দ্য স্পিকার ভ্যালুজ দ্য ট্রি মোর ফর পার্সোনাল মেমোরিজ অ্যান্ড ইমোশনাল টাইজ দ্যান ইটস ফিজিক্যাল বিউটি। ওকে, 5 আছে একটা ম্যাচিং কলাম, এতে আছে বড়োডেল, ফ্রান্স, ইটালি, নেটিভ ক্লাইম। কলাম বিতে আছে দ্য অরিজিনাল লোকেশন অফ দ্য ক্যাসিউরিনা ট্রি। নাম্বার 2 আছে সাইট অফ ক্লাসিক্যাল বিউটি হোয়ার মেমোরিজ অ্যারাইজ। নাম্বার 3তে আছে প্লেস হোয়ার দ্য পোয়েট রিকল দ্য ট্রি অ্যাব্রড। নাম্বার 4 ট্রিজ অ্যাসোসিয়েটেড উইথ মেমোরি অ্যান্ড লস। এটা কিন্তু একটু কঠিন এবং এরকম একটা ম্যাচিং তোমরা পাবে। বড়োডেল, তোমরা যদি আমার ক্যাসিউরিনা ট্রির ভিডিওটা দেখো তাহলে দেখবে আমি বলে দিয়েছি বড়োডেল হচ্ছে একটা লেক ডিস্ট্রিক্টের একটা জায়গা যেখানে ইউ গাছের উপরে ওয়ার্ডসওয়ার্থ একটা কবিতা লিখেছেন। এখানে বড়োডেল এর সঙ্গে ম্যাচ হবে নাম্বার
যেটা 4 ট্রিজ অ্যাসোসিয়েটেড উইথ মেমোরি অ্যান্ড লস। বড়ডেলের ইউ গাছের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থ মেমোরি এবং লস এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ সেই কবিতাতে আলোচনা করেছেন। কাজেই অ্যান্সার হবে বড়ডেল ট্রিজ অ্যাসোসিয়েটেড উইথ মেমোরি অ্যান্ড লস, মানে এরটা হবে 4 এবং এরটা 4 দেখো বিতেই আছে, কাজেই অ্যান্সারটা হবে বি। যাই হোক বাকিগুলো পড়ে দিই। ফ্রান্স হবে এ প্লেস ওয়ার দ্য পোয়েট রিকল দ্য ট্রি। বিদেশে অর্থাৎ ফ্রান্সের মাঠ থেকেই তিনি ক্যাসুইনা ট্রির ব্যাপারে স্মরণ করেছিলেন, কাজে ফ্রান্স হবে এ প্লেস ওয়ার দ্য পোয়েট রিকল দ্য ট্রি অ্যাব্রড। নাম্বার 3 ইটালি সাইট অফ ক্লাসিক্যাল বিউটি। ইটালির রোমেতেই আমরা বিখ্যাত স্থাপত্যের নিদর্শন পাই। ইটালি হবে সাইট অফ ক্লাসিক্যাল বিউটি হোয়ার মেমোরিজ অ্যারাইজ। এবং ডি হচ্ছে নেটিভ ক্লাইম, যেখানে অরিজিনালি এই ক্যাসিউরিনা ট্রিটা জন্ম হয়েছে, কাজে ডিটা হবে নাম্বার 1 দ্য অরিজিনাল লোকেশন অফ ক্যাসিউরিনা ট্রি। কাজে এই সিকোয়েন্সটা হবে অপশান যেটা বিতে দেওয়া আছে, এ হচ্ছে 4, বি হচ্ছে 3, সি হচ্ছে 2 এবং ডি হচ্ছে 1। ঠিক আছে, এটা কিন্তু একটু জটিল, বড় রেলটাকে খেয়াল রেখো। বড় রেল হচ্ছে ট্রিজ অ্যাসোসিয়েটেড উইথ মেমোরি অ্যান্ড লস, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এরপরে আছে ইউলিসিসে পুরনো বইয়েতে দেওয়া আছে 3টে প্রশ্ন। হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস লঙ্গিং ফর? A peaceful and quiet retirement, new adventures and experiences, the comfort of his family, forgiveness for past mistakes. Answer হবে B, new adventures and experiences. Number 2, what phrases from the poem best reflects Ulysses' restless spirit? Grow old along with me, much have I seen and known, I yearn for the old familiar ways, to strive, to seek, to find and not to will. এটা হবে অ্যান্সার নাম্বার 4, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, এই প্রশ্নটাকে খুব ভালো করে খেয়াল রাখবে। হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্টস ইউলিসিস রেস্টলেস স্পিরিট? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল। ওকে। Number 3, what is the significance of the far off lands mentioned in the poem? They represent a lost love, they symbolize the speaker's regrets, they represent the unknown and the call for continued exploration. D, they represent the speaker's yearnings for death. এটা হবে অ্যান্সার সি, they represent the unknown and the call for continued exploration. এরপরে নতুন বইতে দেখে নিই ইউলিসিসের উপরে কী দেওয়া আছে। নতুন বইতে দেওয়া আছে হোয়াট সিলেসিয়াল অবজেক্ট ডাজ ইউলিসিস ইউজ অ্যাজ আ মেটাফোর ফর নলেজ? নলেজ বিষয়ে কোন অপার্থিব জিনিস, সিলেসিয়াল মানে স্বর্গীয় কোন জিনিসের সঙ্গে ইউলিসিস কম্পেয়ার করেছেন? এ সিঙ্কিং স্টার, খেয়াল আছে তো, সেটা হবে অ্যান্সার। যাই হোক, এতে আছে দ্য সান, বিতে দ্য মুন, সিতে এ সিঙ্কিং স্টার, ডিতে এ কমেট। অ্যান্সারটা এ সিঙ্কিং স্টার, এটা ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। হোয়াট সিলেসিয়াল অবজেক্ট ডাজ ইউলিসিস ইউজ অ্যাজ আ মেটাফোর ফর নলেজ? এ সিঙ্কিং স্টার। Number 2, assertion, despite returning home in his old age, Ulysses yearns for the sea. Reason, he yearns for new adventures and experiences. দুটোই ঠিক, কাজে 1 নম্বরই আছে। both A and R are true and R is the correct explanation for A. এটাই হবে অ্যান্সার। আমি তোমাদেরকে যে টেকনিকটা বলেছিলাম দেখছো তো কেমন মিলে যাচ্ছে? সাধারণত এগুলো এই ধরনের অ্যাসারশন রিজনিংটা 1 বা 2 এর মধ্যেই থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে একেই থাকে। যাই হোক, নাম্বার 3, ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ ড্যাশ হোয়াইল এক্সপ্রেসিং হিজ ফিয়ার অফ গেটিং রাস্টেড? এ ফরগটেন হিরো, বি এ সোর্ড দ্যাট ইজ নট ইউজ, সি এ শিপ লস্ট অ্যাট সি, ডি এ ট্রি শেডিং ইটস লিভ। আমরা জানি ইউলিসিস নিজেকে বলছে যে সে দীর্ঘদিন এক অব্যবহৃত তরোয়ালের মতোই তার গায়ে রাস্ট বা জং পড়ে যাচ্ছে। এ সোর্ড দ্যাট ইজ নট ইউজ, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। কাজে অ্যান্সারটা হলো বি, এ সোর্ড দ্যাট ইজ নট ইউজড। এবং নাম্বার 4, অ্যারেঞ্জ দ্য ইভেন্টস ইন দ্য অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য পোয়েম। এ ইউলিসিস beckons his friends to join him for yet another adventure. B, Ulysses returns home in his old age. C, Telemachus becomes the ruler of the island. D, Ulysses wishes to live multiple lives to experience everything. প্রথমে হচ্ছে ইউলিসিস নিজের ঘরে ফিরে আসছে, মানে বিটা আগে আসবে। ইউলিসিস রিটার্নস হোম ইন হিজ ওল্ড এজ। তারপরে হচ্ছে ইউলিসিস উইশেস টু লিভ মাল্টিপল লাইফ টু এক্সপিরিয়েন্স এভরিথিং, মানে ডি যেটা সেটা হবে নাম্বার 2। সিতে হবে টেলিমেকাস বিকামস দ্য রুলার অফ দ্য আইল্যান্ড, এবং যেটা 4 নম্বর সেটা হবে এ, ইউলিসিস বেকনস হিজ ফ্রেন্ডস টু জয়েন হিম ফর ইয়েট অ্যানাদার অ্যাডভেঞ্চার। কাজে এই সিকোয়েন্সটা দেখো, এতেই অপশানটা দেওয়া আছে বি, ডি, সি, এ, এটা হবে কারেক্ট অ্যান্সার। 4 অপশান এ, বি, ডি, সি, এ, অর্থাৎ ইউলিসিস রিটার্নস হোম ইন হিজ ওল্ড এজ। সেকেন্ড হচ্ছে ইউলিসিস উইশেস টু লিভ মাল্টিপল লাইফ টু এক্সপিরিয়েন্স এভরিথিং। সিতে হচ্ছে মানে 3 নম্বর হচ্ছে টেলিমেকাস বিকামস দ্য রুলার অফ দ্য আইল্যান্ড, এবং শেষে হবে
যেটা এ, ইউলিসিস বেকনস হিজ ফ্রেন্ডস টু জয়েন হিম ফর ইয়েট অ্যানাদার অ্যাডভেঞ্চার। 5 একটা কেস দেওয়া আছে, দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকাস টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইসল well loved of me discerning to fulfill this labor by so prudence to make mild a rugged people and through soft degrees subdued them to be useful and good. Question হচ্ছে why does Ulysses think Telemachus is better suited to be the ruler? এতে আছে he has an adventurous spirit, যেটা নয়। বিতে আছে he has the ability to rule with patience and wisdom, এটাই হবে অ্যান্সার। সিতে আছে he loves battle, ডিতে আছে he wants to abandon ইথাকা, অ্যান্সার হবে বি, he has the ability to rule with patience and wisdom। ওকে, কবিতার ওগুলো হয়ে গেল। এরপরে রাইডার্স টু দ্য সি সম্পূর্ণ নতুন বইতেই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পাবে, কারণ এবারে এটা ইনক্লুড করা হয়েছে। রাইডার্স টু দ্য সিতে যেগুলো আছে সেগুলোকেও একবার দেখে নিই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। নাম্বার 1, হুইচ থিম ইজ মোস্ট সেন্ট্রাল টু রাইডার্স টু দ্য সি? খুব ইম্পর্টেন্ট, হুইচ থিম ইজ মোস্ট সেন্ট্রাল টু রাইডার্স টু দ্য সি? The triumph of human ingenuity over nature, the inevitability of fate and the overwhelming power of nature, the struggle for political independence, the beauty of rural life। 1 এবং 2 এ আর বি এ দুটো খুব কাছাকাছি। দ্য ট্রায়াম্প অফ হিউম্যান ইনজিনিউরিটি ওভার নেচার, বি দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, এই দুটো খুব কাছাকাছি, কিন্তু উত্তরটা হচ্ছে দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, অর্থাৎ 1 বি। কাজেই এরকমই খুব কাছাকাছি কিন্তু দেওয়া থাকবে, তার মধ্যে সঠিকটা তোমাকে জেনে লিখতে হবে। এই নাটকটাতে আমি নাটকটা পড়িয়ে দিয়েছি, ভালো করে শুনে নিও, সেখানে অনেক রেফারেন্স, অনেক সিম্বল, তাদের সঠিক মানে আমি কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছি, মানে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং সেখান থেকে তোমাদের বড় প্রশ্ন পরে করতে হবে। আমি নাটকটা 4-4টা ক্লাস ধরে খুব খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিয়েছি, যেখানে যেখানে যা যা রেফারেন্স হয় তাদের সঠিক মানে কি। অবশ্যই রাইডার্স টু দ্য সির 4টে পার্টি একবার দেখে নেবে, ওখান থেকেই সমস্ত এমসিকিউ পেয়ে যাবে, বড় প্রশ্ন তো পাবেই, দেখে নেবে, অত ডিটেলস কেউ পড়াবে না, ঠিক আছে। এখানে এর বি, দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, এটা হবে অ্যান্সার। নাম্বার 2, ইন রাইডার্স টু দ্য সি হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ, এটাও খুব ইম্পর্টেন্ট। এ nurturing provider of life and abundance, a benign backdrop of everyday island life, an indifferent all powerful force that governs life and death, এটা হবে অ্যান্সার। ডি, a mysterious source of supernatural intervention। সি, রাইডার্স টু দ্য সিতে সমুদ্র হচ্ছে ভাগ্যেরই একটা রূপ এবং সেই ভাগ্য খুব অকরুণ, অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। ওকে, এটা হবে অ্যান্সার। সি, what does the play suggest about the relationship between the islanders and their environment? A, the islanders can easily master the forces of nature. B, the isolation of the island leads to a close harmonious bond with the sea. C, human life is perpetually at the mercy of the sea's capricious power. D, the environment is a minor element in the islanders' daily struggles. উত্তরটা হবে সি, হিউম্যান লাইফ ইজ পারপিচুয়ালি অ্যাট দ্য মার্সি অফ দ্য সিজ ক্যাপ্রিশিয়াস পাওয়ার। নাম্বার 4, অ্যাসারশন আর রিজন। Assertion, in Riders to the sea is portrayed as an omnipotent force that determines the fate of the islanders. আর রিজন দেওয়া আছে, the repeated tragic loss experienced by the family underscore a fatalistic view of life on the island. Assertion এবং রিজন দুটোই ঠিক, কাজেই এতেই আছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাই হবে উত্তর, ঠিক আছে। আর বাকিগুলো পড়ার দরকারই নেই, এটাই হবে উত্তর। 5, এটাও একটা অ্যাসারশন রিজন। অ্যাসারশন হচ্ছে দ্য আইসোলেশন অফ দ্য অ্যারান আইল্যান্ডস অ্যাম্পলিফাইজ দ্য সেন্স অফ ডুম ইন দ্য প্লে। রিজন হচ্ছে দ্য জিওগ্রাফিক্যাল রিমোটনেস লিমিটস এনি এসকেপ ফ্রম দ্য রিলেন্টলেস ফোর্সেস অফ নেচার। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন দুটোই সঠিক দেখো, এবং এতেই দেওয়া আছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাই হবে অ্যান্সার। এগুলো আর বেশি পড়ার দরকার নেই, সাধারণত অ্যাসারশন রিজনে এ আর বি এর মধ্যেই উত্তর পেয়ে যাবে। এতেই উত্তর বেশিরভাগ ক্ষেত্রে থাকে, যদি এ না পাও তাহলে দেখবে বির মধ্যেই পেয়ে যাবে। যাই হোক, পুরোটা কিন্তু একবার পড়ে নেবে, মানে আমি বলছি এ আর বি এর মধ্যে পেয়ে যাবে। অনেক সময় মাস্টারমশাইরা টেস্ট করার জন্য সিডিতে অনেক কোয়েশ্চেন সেটারা রাখতে পারেন, কিন্তু সাধারণত এ আর বি এর মধ্যেই থাকে। বিশেষ করে যেগুলো অ্যাসারশনের রিজনে দেখবে মোটামুটি সঠিক উত্তরটাই দেওয়া থাকে। ছেলে মেয়েদের পড়েছে কিনা সেটা একবার টেস্ট করে নেওয়া।
ঠিক আছে। নাম্বার 6 এখানে একটা ম্যাচিং আছে, কলাম এতে আছে নাম্বার 1 মারিয়া দ্য মাদার, নাম্বার 2 দ্য সি, নাম্বার 3 দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি, নাম্বার 4 ফেটালিজম। আর কলাম বিতে আছে এতে রিপ্রেজেন্ট দ্য ইনএভিটেবল জার্নি অফ দোজ claimed by the sea. B embodies the sorrow, endurance and resignation in the face of loss. C the philosophical acceptance that life's outcomes are predestined. D symbolizes the indifferent overpowering force that governs the fate of the islanders. এবার ম্যাচিংটা করি। নাম্বার 1 মারিয়া দ্য মাদার, এটা দেখো বিয়েতে এমবডিজ দ্য সরো, এন্ডিওরেন্স অ্যান্ড রেজিগনেশন ইন দ্য ফেস অফ লস, এটা হবে ম্যাচিং। নাম্বার 1-এর সঙ্গে বি যেটা, সেটা হচ্ছে ম্যাচিং। দেখো তো নাম্বার উত্তরেতে নাম্বার এ এবং নাম্বার ডি দুটোতেই একের সঙ্গে বি মানে মৌরিয়ার সঙ্গে বিটা ম্যাচ করা আছে। তাহলে নেক্সটটাতে যেতে হবে। দ্য সি সেকে এখানে সিম্বলাইজেস দ্য ইনডিফারেন্ট ওভার পাওয়ারিং ফোর্স দ্যাট গভর্নস দ্য ফেট অফ দ্য আইল্যান্ডার্স, কাজেই দুয়েরটা হবে ডি, এটাও দুটোতেই দুয়েরটা ডি দেওয়া আছে। নাম্বার 3 দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি, এটা হচ্ছে রিপ্রেজেন্ট দ্য ইনএভিটেবল জার্নি অফ দোজ claimed by the sea, মানে 3-এরটা হবে এ, 3-এরটা এ, যেটা এ মানে অ্যান্সারে যেটা এ তাতেই দেওয়া আছে। এবং 4-এ ফ্যাটালিজম হচ্ছে দ্য ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স দ্যাট লাইফ আউটকামস আর প্রিডেস্টিন, মানে যেটা এ সেটা হচ্ছে অ্যান্সার। 6-এরটা এ হবে উত্তর। আমি আরেকবার বলে দিই, মাউরিয়া দ্য মাদার তার সঙ্গে ম্যাচ হচ্ছে এমবডিজ দ্য সরো, এন্ডিওরেন্স অ্যান্ড রেজিগনেশন ইন দ্য ফেস অফ লস, যেটা বিএ আছে। নাম্বার 2 দ্য সি এর সঙ্গে ম্যাচ হচ্ছে সিম্বলাইজেস দ্য ইনডিফারেন্ট ওভার পাওয়ারিং ফোর্স দ্যাট গভর্নস দ্য ফেট অফ দ্য আইল্যান্ডার, যেটা ডিএ আছে। নাম্বার 3 দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি, যেটা এ আছে, রিপ্রেজেন্ট দ্য ইনএভিটেবল জার্নি অফ দোজ ক্লেমড বাই দ্য সি। নাম্বার 4-এ আছে ফেটালিজম, যেটা আছে সিএ, দ্য ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স দ্যাট লাইফস আউটকামস আর প্রিডেস্টিনস, কাজে এটা উত্তরে আছে এ, সেটা হবে উত্তর। 7-এও একটা ম্যাচ আছে, সেখানে প্রথমে কলাম এতে আছে দ্য সি, নাম্বার 2-এ মৌরিয়াজ এক্সপ্রেশন অফ গ্রিভ, নাম্বার 3-তে দ্য অ্যাবসেন্স অফ হার সন্স, নাম্বার 4 ইউজ অফ লোকাল ডায়ালেক্ট। কলাম বিতে আছে রিপ্রেজেন্ট দ্য ডিপ সরো অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ লস, বিতে সিগনিফাইজ দ্য রিলেন্টলেস ফোর্স অফ নেচার অ্যান্ড ফেট, নাম্বার সি ক্রিয়েটস এ রিয়েলিস্টিক পোর্ট্রিয়াল অফ আইল্যান্ড লাইফ, নাম্বার ডি হাইলাইটস দ্য প্রোফাউন্ড ইম্প্যাক্ট অফ ট্র্যাজেডি অন ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি। চলো ম্যাচিংটা দেখি। দ্য সি হচ্ছে সিগনিফাইজ দ্য রিলেন্টলেস ফোর্স অফ নেচার অ্যান্ড ফেট, মানে একের সঙ্গে ম্যাচ হবে বি, একের সঙ্গে ম্যাচ বি এতে আছে আর ডিতে আছে। চলো তাহলে আমাদেরকে সেকেন্ডটাও পড়তে হবে। মৌরিয়াস এক্সপ্রেশন অফ গ্রিভ, সেটা হচ্ছে হাইলাইটস দ্য প্রোফাউন্ড ইম্প্যাক্ট অফ ট্র্যাজেডি অন ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি, মানে 2-এরটা হচ্ছে ডি, 2-এরটা ডি, সেটা 1-এ এবং 4-এ মানে এ এবং ডি দুটোতেই আছে, মানে আমাদের 3 নম্বরটাও পড়তে হবে, এরকমভাবে কিন্তু পড়তে হয়। 3-তে আছে দ্য অ্যাবসেন্স অফ হার সন্স, এর উত্তরটা হবে এ, রিপ্রেজেন্ট দ্য ডিপ সরো অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ লস, এবং 4-এ আছে দ্য ইউজ অফ লোকাল ডায়ালেক্ট, তাহলে সেটা সি যেটা উত্তর, ক্রিয়েটস এ রিয়েলিস্টিক পোর্ট্রেল অফ আইল্যান্ড লাইফ। ম্যাচিংটা কী হচ্ছে, দ্য সি, এটা বি এর অ্যান্সারটা, সিগনিফাইজ দ্য রিলেন্টলেস ফোর্স অফ নেচার অ্যান্ড ফেট। নাম্বার 2 মারিয়াস এক্সপ্রেশন অফ গ্রিভ, এটার সঙ্গে ম্যাচ করছে হাইলাইটস দ্য প্রোফাউন্ড ইম্প্যাক্ট অফ ট্র্যাজেডি অন ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি, এটা ডিতে আছে। নাম্বার 3 দ্য অ্যাবসেন্স অফ হার সন্স, এটা হবে যেটা এতে আছে, রিপ্রেজেন্ট দ্য ডিপ সরো অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ লস, এবং নাম্বার 4 ইউজ অফ লোকাল ডায়ালেক্ট, যেটা সিএ আছে, ক্রিয়েটস এ রিয়েলিস্টিক পোর্ট্রেল অফ আইল্যান্ড লাইফ, মানে উত্তরটা হবে এ। ওকে, যাই হোক পুরনো এবং নতুন দুটো বইয়েরই এমসিকিউ সব বলে দিলাম, এগুলোকে একটু ভালো করে দেখে নিও। আমি এর পিডিএফও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাকে একবার মিলিয়ে নিও। এরকম এমসিকিউ তোমাদের যে সমস্ত সহায়িকা বইগুলো তাতেও প্রচুর দেওয়া আছে, সেগুলোকেও প্র্যাকটিস করবে, কিন্তু এইগুলোকে অবশ্যই দেখবে, কারণ এটা বোর্ড সাজেস্ট করছে এবং প্রথমবার যেহেতু প্রশ্ন হবে, এক্সপেক্টেড যে এই সমস্ত প্রশ্নের মধ্যেই তোমরা 20% পেয়ে যাবে। এক্স্যাক্টলি এটা মানে না পেলেও এইগুলোই থাকবে, একটু সিকোয়েন্সগুলো হয়তো চেঞ্জ করে থাকবে, কিন্তু এক্সপেক্টেড যে এর মধ্যে তোমরা বেশ কিছু পাবে, কাজেই অবশ্যই এগুলোকে একবার দেখো। ওকে, দেখি তোমাদেরকে আরও কিছু, মানে কোর্স যেহেতু শেষ হয়ে গেছে, এবার তোমাদের কিছু এমসিকিউ দিয়ে দেওয়া যায় কি না। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান সঠিকভাবে পাওয়ার জন্য।